আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। মিনু ছিল একটা 10 বছরের মেয়ে। কিছুক্ষণ আগে ও যা দেখেছিল সেটা তার কাছে খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য ছিল। মিনু তার বিছানায় ফিরে গিয়ে শুয়ে শুয়ে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। পরের দিন সকাল থেকে রিয়া মিনুর ওপর নজর রাখতে শুরু করে। সেই জন্যে মিনু তার বাবা মাকে কিছুই বলতে পারে না। সন্ধে হওয়ার পরেই রিয়া বাড়ি থেকে বেরোয়। সে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। জঙ্গলে পাশের গ্রামেরই রাকেশ আর কিষান বসে গল্প করছিল। যখন তারা রিয়াকে যেতে দেখে একে অপরের দিকে ইশারা করে। কি ব্যাপার বলতো ভাই, এ তো শহরের মেয়ে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছিস, চল পিছু নি, চান্স নিতে অসুবিধে কোথায়। দুজনে এটা বলে হেসে ওঠে আর তারপর তারা রিয়ার পিছু নেয়। আর তারা রিয়ার সঙ্গে কথা বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই আরে এ তো ওইদিকেই যাচ্ছে যেদিকে ওই মহিলা তান্ত্রিকের বাড়ি ছিল। আরে ওদিকে তো কেউ যায় না, এ নতুন বলেই ওইদিকে যাচ্ছে মনে হয়। এরা তখনও রিয়ার পিছনেই যাচ্ছিল। রিয়া একটা কোণে ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর ঘরটাকে সে খুব খুশি হয়ে দেখছিল। ভাই এই মেয়েটাই বাড়িটাকে এইভাবে কেন দেখছে? আরে শহরের মেয়েরা এরকমই হয় রে ভাই, পুরনো জিনিস দেখে এরা খুব খুশি হয়। রিয়া সেই বাড়ির ছিটকিনি খুলে সেই বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এরা দুজন সেই সব দেখে রিয়াকে জানার কৌতূহল আরো জেগে ওঠে। যখনই রিয়া ভিতরে ঢুকলো তখন রাকেশ বলল, চল গিয়ে গ্রামের লোকেদের খবর দিই। আরে না না, চল আগে গিয়ে দেখি, মনে হচ্ছে মেয়েটার মাথায় খুব একটা বুদ্ধি নেই। এবার ওই দুজন বাড়ির মধ্যে ঢুকে পড়ে। রিয়া অনেকগুলো ঘর ছেড়ে দিয়ে একটা ঘরের মধ্যে ঢোকে। ওরা দুজন দরজাটা অল্প একটু খুলে রিয়া কি করে তা দেখতে থাকে। রিয়া ঘরের মধ্যে থাকা ছোট একটা বাক্স তোলে আর বাইরে বেরিয়ে আসতে থাকে। ওরা দুজন সেখান থেকে পালিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। রিয়া বাড়ি থেকে বেরিয়ে পুকুরের দিকে এগোতে থাকে। ওরা দুজন রিয়াকে অনুসরণ করে। ওই বাক্সটা বাইরে বের করলো কেন বলতো? আরে যাচ্ছেটা কোথায়? সেটা তখনই জানতে পারবো যখন আমরা ওর পিছু নেব। এদিকে মিনু তার বাবা মাকে সব বলে দেয় যা কালকে রাতে সে দেখেছিল। রিয়া সেই পুকুরের কাছে গিয়ে পৌঁছয় আর বাক্স থেকে একটা কঙ্কাল বের করে সেটা পুকুরের ধারে রাখে আর সেদিকে মুখ করে বসে। তারপর চোখ বন্ধ করে সে মন্ত্র উচ্চারণ করা শুরু করে। তখন হঠাৎ পুকুরের জল নড়াচড়া করতে শুরু করে আর বিভিন্ন জায়গা থেকে বুঁদ বুঁদ উঠতে থাকে। এসব দেখে রাকেশ আর কিষান ভয়ে কাঁপতে শুরু করে। খুনি গিয়ে গ্রামের সবাইকে বলছি, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এটা বলার পরে রাকেশ তো সেখান থেকে চলে যায়, কিন্তু কিষান তখনও পুকুরের দিকেই তাকিয়ে দাঁড়িয়েছিল। তখন পুকুর থেকে একটা ছোট্ট বাচ্চা উঠে আসে। সে এতটাই ছোট ছিল যে সে নিজের পায়ে দাঁড়াতেই পারছিল না। বাচ্চাটা হামাগুড়ি দিয়ে কিষানের দিকে এগিয়ে আসছিল, কিন্তু কিষান যেন হতভম্ব হয়ে সেখানেই দাঁড়িয়েছিল। এই বাচ্চাটা এসে কিষানের পা টেনে ধরে আর মুখটা তুলে কিষানের দিকে তাকায়। কিষান দেখে বাচ্চাটার চোখের কোনো মনিই নেই। এটা দেখে কিষান ভয় পেয়ে যায় আর এক ঝটকায় সে কিষানের বুকের ওপর উঠে পড়ে। কিষানের চিৎকারে নিস্তব্ধতা ভেঙে যায় আর রিয়া চোখ না খুলেই শয়তানির মতো হাসতে শুরু করে। আমায় এখন আর কেউ আটকাতে পারবে না। ওদিকে রাকেশ চিৎকার করতে করতে গ্রামে এসে পৌঁছয় আর গ্রামের লোকেদের সবকিছু বলে দেয়। তারপর গ্রামের কিছু লোকেরা সেই তান্ত্রিকের কাছে গিয়ে পৌঁছয়। এটা ঠিক হয়নি, নিশ্চয়ই ওই শহরের মেয়েটা ওই পুকুরে স্নান করেছিল। চলো চলো, আমাদের দেরি করা উচিত হবে না। গ্রামের লোকেরা সবাই পুকুরের দিকে আসতে শুরু করে আর এদিকে মিনু তার বাবা মাকে সমস্ত ঘটনা বলে দেয় যা সে দেখেছিল। মিনু, তুমি যা বলছো তা আমার মাথায় ঢুকছে না, কিন্তু আগে আমাদের রিয়াকে খুঁজতে হবে, তারপর ভাববো কি করা যায়। এটা বলার পরেই তিনজন বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ওরা পুকুরের দিকে এগোতেই তান্ত্রিক আর গ্রামের লোকেদের দেখতে পায়। আপনারা কি ওই নতুন কলোনিতে থাকতে এসেছেন? আগে হ্যাঁ, আমরা কালকেই এখানে এসেছি। আপনি এই সময় জঙ্গলে কি করছেন? মানে আমাদের বাড়ির একজন, আমার বোন রিয়া হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ। কি? ও কি কলোনির পিছনে পুকুরে স্নান করেছিল? আগে হ্যাঁ, রিয়া ওখানে গেছিল, তারপর থেকে জানি না ও কেমন একটা হয়ে গেছে। এটা বলার পরে তাকসির গ্রামের লোকেদের সবকিছু খুলে বলে যা কিছুক্ষণ আগে মিনু তাকে বলেছিল। যা শোনার পরে তান্ত্রিক আরো চিন্তিত হয়ে পড়ে আর সে তাকসিদকে সব ঘটনা বলা শুরু করে। অনেক বছর আগে আমাদের গ্রামে ঝুমরিয়া নামে এক মহিলা তান্ত্রিক থাকতেন।
শোনা যায় সে শয়তানের সব থেকে বড় দেবতা ইবলিসের উপাসনা করত, আর সে নবজাতক সন্তানদের চুরি করে তন্ত্র সাধনা করত, তাদের পুকুরে ডুবিয়ে দিত। সে গ্রামের ৯৯টা ছোট বাচ্চার বলি দিয়েছিল, আর হয়তো ১০০টা পুরো হলে তার বাসনা পূর্ণ হতো। কিন্তু তার আগে একদিন রাতে আমরা ওকে বন্দি করি, আর ওই পুকুরের মধ্যেই আমরা ওকে ডুবিয়ে দিই। পুকুরে ডুবে গিয়ে ওর মৃত্যু তো হয়েছিল, কিন্তু ও অনেক শক্তি অর্জন করেছিল। সেই জন্যে ওর আত্মা মারা যাওয়ার পরেও ওই পুকুরের মধ্যে বন্দী হয়েছিল। যদি কোনো মানুষ সেই পুকুরে নামতো, তাহলে সে তার শরীরে প্রবেশ করে পুকুর থেকে বাইরে চলে আসতে পারত। আর ঠিক এমনটাই রিয়ার সঙ্গে হয়েছে। এটা শোনার পরে তাকসিদ আর সঞ্জনা এটা শুনে খুব চিন্তায় পড়ে। তো এখন রিয়া কোথায়? আর আমরা ওকে ওই মহিলা তান্ত্রিকের হাত থেকে কি করে বাঁচাবো? ও নিশ্চয়ই ওই পুকুরের পাশে ওর তন্ত্র সাধনা আবার শুরু করেছে। এই সময় গিয়ে আমাদের ওকে বন্দি করতে হবে। তাড়াতাড়ি চলো। সবাই মিলে একসঙ্গে পুকুরের দিকে এগোতে লাগলো। ওরা দেখে রিয়া বসে সেখানে সাধনা করছে। রিয়া, তুমি এখানে কি করছো? ও এই সময় রিয়া নয়, তুমি ওকে ডেকে সজাগ করে দিও না। এটা বলার পরে তান্ত্রিক গ্রামের দুজনকে দুটো মালা দেন আর বলেন, এটা হলো মন্ত্রপুত মালা, এটা রিয়ার গলায় পরিয়ে দাও। তারপর রিয়ার শরীর থেকে ওর আত্মাকে আমরা বের করতে পারবো। ওরা দুজন লোক রিয়ার দিকে এগিয়ে যায়। পুকুরের জল থেকে তখনও বুঁদ বুঁদ শব্দ হচ্ছিল। ঠিক তখনই পুকুরের মধ্যে থেকে আরো দুটো বাচ্চা বেরিয়ে আসে, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। সঞ্জনা মিনুকে কাছে টেনে নেয়। গ্রামের দুজন সাহস করে রিয়ার কাছে এগোচ্ছিলই, ঠিক তখনই ওই দুজন বাচ্চা দুজন লোকের ওপর ঝাঁপিয়ে পড়ে আর তাদের টেনে নিয়ে পুকুরের মধ্যে নিয়ে যায়। এটা দেখে সবাই ভয়ে আঁতকে ওঠে। মিনু আর সঞ্জনা থরথর করে কাঁপতে থাকে। মিনু সোনা, তুমি আমার সাথে চলো, তোমার আবার যেন কিছু না হয়। সঞ্জনা মিনুকে বাড়ির দিকে নিয়ে চলে যায়। কেউ আমায় আটকাতে পারবে না। আজ আমি আমার ধ্যান পূরণ করেই ছাড়বো। বাবা, এবার কি করব? আমাকেই এবার এগোতে হবে। এটা বলার পরে বাবা মালা হাতে করে হনুমান চালিসা জপ করতে করতে আস্তে আস্তে রিয়ার দিকে এগিয়ে যায়। এদিকে সঞ্জনাও বাড়িতে পৌঁছে গেছিল আর মিনুকে নিজের বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। ঠিক তখনই ঠাকুরের সিংহাসনে রাখা একটা বোতলের দিকে তার চোখ যায়। সেই গঙ্গা জল সঙ্গে করে এনেছিল। আগামী সোমবার পুজো করার পরে সে ঠিক করেছিল সারা বাড়িতে ছিটিয়ে দেবে। কিন্তু সঞ্জনার মনে হয় এই গঙ্গা জল সে আজকেই সারা বাড়িতে ছিটিয়ে দেবে। এদিকে তান্ত্রিক মন্ত্র পড়তে পড়তে রিয়ার কাছে এগিয়ে যায়। ঠিক তখনই হাতে গঙ্গা জল নিয়ে সঞ্জনাও সেখানে পৌঁছয় আর সে পুকুরের দিকে এগোতে থাকে। সঞ্জনা, তুমি ওদিকে কেন যাচ্ছ? ঠিক তখনই দুটো বাচ্চা পুকুর থেকে উঠে আসে। একটা বাচ্চা সঞ্জনার দিকে এগোয়, আরেকটা বাচ্চা তান্ত্রিকের কাছে পৌঁছয় আর লাফিয়ে তান্ত্রিকের ওপর ঝাঁপিয়ে পড়ে। সেই বাচ্চা তান্ত্রিকের গলা টিপে ধরে, কিন্তু তান্ত্রিক হনুমান চালিসা পাঠ করতে করতে মুক্ত হতে চাইছিল। সঞ্জনার ওপর ওই বাচ্চাটা লাফিয়ে পড়ার আগেই সঞ্জনা গঙ্গা জল তার গায়ে ছিটিয়ে দেয়। গঙ্গা জল ছেটাতেই বাচ্চাটা ধোঁয়া হয়ে মিলিয়ে যায়। এটা দেখার পরে গ্রামের লোকেরা আর তাকসিদ অবাক হয়ে যায়। ঠিক তখনই সঞ্জনা দেরি না করে সমস্ত গঙ্গা জল ওই পুকুরের মধ্যে ঢেলে দেয়। যে বাচ্চাটা তান্ত্রিকের গলা টিপে ধরেছিল সে মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে যায়। তারপর রিয়া চিৎকার করে ওঠে। পুকুরের জল পুরোপুরি পবিত্র হয়ে যায়। তার ভিতরে থাকা মহিলা তান্ত্রিকের শরীরও শেষ হয়ে যায়। সে রিয়ার শরীর ছেড়ে চলে যায় আর রিয়া অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই তাকসিদ তাকে তোলে আর রিয়াকে বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ পর রিয়ার জ্ঞান ফেরে, কিন্তু রিয়ার কিছুই মনে থাকে না। রিয়া তার ঘরের জানালা দিয়ে পুকুরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু সেই পুকুর তখন পবিত্র পুকুর হয়ে গিয়েছিল। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।